কিন্তু তার জন্য তো সঠিক লোকও লাগবে মন্ত্রী মশাই। হ্যাঁ, যারা ঠিক জায়গায় ঠিক কাজটা করতে পারে। সেই জন্যই তো তোদের ডেকেছি। কিন্তু আমাদের দিয়ে কি ঠিক কাজ হবে মন্ত্রী মশাই? কাজ হবে না তো কি, আমার মাথার উকুন বাছার জন্য তোদের ডেকেছি। এ মা, আপনার মাথায় উকুনও আছে নাকি মন্ত্রী মশাই? এটা তো আগে কখনো বলেননি। লুকিয়ে রেখেছিলেন দুষ্টু। ফাজলামো বন্ধ করে যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ বলুন না, বলুন। আপনার মুখ আছে, বলবেন। আমাদের কান আছে, শুনবো। না না, শুধু শুনলে হবে না, কাজটাও ঠিক মতো করতে হবে। সে আপনি কিচ্ছু ভাববেন না। উপযুক্ত পারিশ্রমিক পেলে আমরা যে কোনো কাজই টুকুস করে নামিয়ে দিতে পারি। তাহলে কাজটা বেশ ভালো করে মন দিয়ে শোন। বেশ বেশ বেশ, ধরে নিন, ধরুন না, ধরুন, ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। এবার আমাদের পারিশ্রমিকের ব্যাপারটা ধরে নে, ওটাও আমার দেওয়া হয়ে গেছে। এই যে কলা আর কলা গাছ দুটোই তুলে নিয়ে এসেছি। কান টানলেই মাথা আসে, তেমনি কলা টানলেই কলা গাছও আসবে। হ্যাঁ, এ আর বলার কি আছে। আমি কিন্তু খুঁজে খুঁজে ঠিক ঘটের মাপে দুটো ডাব নিয়ে এসেছি। যেন বিরাট একটা কাজ করেছো। তবে শোনো, আমিও বেলপাতা নিয়ে এসেছি। বাবা, সবার মুখে আজ শুধু কাজ আর কাজ। যে যা এনেছো তাই এবার ঠুকে বসিয়ে দাও দেখি। সে কি, ঠুকবো কেন? সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। শুধু সাজগোজ দেখেই মহারাজের মন একেবারে গলে যাবে। কিন্তু যত যাই করো, আসল কাজটা আমি করেছি কিন্তু। তা আসল কাজটা কি শুনি? ওমা, নারকল নারকল না আনলে মহারাজ ফাটাবেন কি? আরে বাস, এদিকে তো দেখছি বেশ জমিয়ে সাজগোজ চলছে। এটা তো একটু সাজাতেই হবে মহারাজ, না হলে যে আপনার মান সম্মান নষ্ট হবে। ও, আমাকে নিয়ে তুমি কত ভাবো মন্ত্রী। তা আবার ভাববো না? আপনি না থাকলে আমি কাকে টুপি পরাবো মহারাজ? লোকজন আর একটু পরেই চলে আসবে, তাই চলো চলো, আগে আগেই উদ্বোধনের কাজটা সেরে ফেলি। আমিও তো সেটাই ভাবছিলাম, শুভ কাজে দেরি করে কি লাভ মহারাজ? মহারাজ, তাহলে চটপট ফাটিয়ে ফেলুন। ফাটাবো মানে না, মানে ওই নারকল মহারাজ। উদ্বোধন তো হলো, কিন্তু প্রজাদের কল্যাণের জন্য সব ব্যবস্থা ঠিক করে রেখেছো তো মন্ত্রী? সে আপনি কিছু ভাববেন না, আমি একেবারে কেটে ছড়িয়ে গুলে সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, তার মানে তুমি কেমন কি সব ব্যবস্থা করেছো শুনি? কেন মহারাজ, আজ নববর্ষের দিন সন্দেশ দিয়ে প্রজাদের মুখ মিষ্টি করা হবে। বাহ বাহ বাহ, আর কি হবে শুনি? প্রজাদের পুষ্টির জন্য মাটির ভাঁড়ে করে দুধ দেওয়া হবে। চমৎকার চমৎকার, আর কি হবে শুনি? এর সঙ্গে প্রজাদের বিভিন্ন সুস্বাদু ফল বিতরণ করা হবে। করেছ কি? এরপরেও আবার ফলাহার? না না মন্ত্রী, তোমার বেশ এলেম আছে তো। সেটা আপনি এতদিন পরে বুঝলেন মহারাজ? আমরা তো সেই কবেই বুঝে গেছি। আর মন্ত্রী মশাইয়ের কথা মতো আমরাও নিজের কাজ, নিজের দায়িত্ব সব বুঝে নিয়েছি। বিতরণের কাজে আমরা সবাই হাত লাগাবো। এটাই তো হওয়া উচিত। কথাতেই তো বলে সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন হারার কথা মুখে আনবেন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। বেশ বেশ বেশ, আমি না হয় দাঁড়িয়ে থেকেই প্রজাদের মুখে হাসি দেখব। নিশ্চয়ই মহারাজ, আমি তাহলে চটপট দেখে আসি মালপত্র সব ঠিক মতো এলো কিনা। মন্ত্রী মশাইকে ভরসা নেই, তাই নিজেদের ব্যাপারটা নিজেদেরই বুঝে নিতে হবে। তবে যা করবি একটু বুঝে শুনে করবি।
এখন কি আর অত বোঝাশোনার সময় আছে? তা বলে তুই ওই দুধে জল মেশানোর বদলে জলে দুধ মেশাবি? হ্যাঁ, এই দিকটা আমার উপরে ছেড়ে দে। তুই সন্দেশটা দেখ, সন্দেশটা দেখ। দেখার আর কি আছে, এই তো কাজ শুরু হয়ে গেছে। আরে বাস, মাখা সন্দেশে আটা মিশিয়ে ভালোই তো ঘাঁটাঘাঁটি করছিস ঘটা। আর আর ওই এই ভালো ভালো ফলমূলগুলো সরিয়ে ফেলেছিস তো? তার বলতে ফল খেলেই তো বল আসবে, তাই ওগুলো আমি আগেই সরিয়ে ফেলেছি। তাহলে বল, যা হবার সেটা আমাদেরই হবে। কিরে, এদিকের কাজ কতদূর? এই তো একেবারে গুছিয়ে রেখেছি পাট পাট করে। আমাদের কাজে কোনো ফাঁকি নেই। ফল আর মিষ্টি কিনতে গিয়ে যা লাভ করার সে তো করেই ফেলেছি। এবার প্রজাদের কল্যাণ হোক আর না হোক বই গেল। কিরে কি বুঝছিস গুলটে? দাদু তো ঠিকই বলেছিল রে, এখানে নিশ্চয়ই কিছু একটা গোলমাল হচ্ছে। চল চল এক্ষুনি দাদুকে গিয়ে খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ, দাদু নিশ্চয়ই কিছু একটা করবে। আরে আরে, খবর খুব গুরুতর দাদু। ওখানে তো একেবারে যা তা হচ্ছে গো। এবার কি করবে দাদু? আমি তো যা করার করবই, তবে তোদের যে আরো কিছু কাজ করতে হবে। আবার কি কাজ গো দাদু? আহ, দাদু যখন বলছে তখন কথা কম বলে কাজটা কর না। সে তো করবই। তার আগে এই নে, এই জিনিসগুলো বুঝে নে। এগুলো দিয়ে কি করবে গো দাদু? সেটাই তো বলছি, এবার শোন তাহলে। সবাই একে একে আসুন, কেউ বাদ যাবেন না, সবাই পাবেন। হ্যাঁ, ঢালাও আয়োজন আছে, আজ সবার আনন্দ করার দিন। ওমা, এটা কি? এটা মিষ্টি না ময়দার ঢেলা? আরে এটা দুধ, হ্যাঁ? এর থেকে জলও বেশি ঘন। আর ফলগুলো তো সব কটা পচা। ছি ছি, এসব খেয়ে মরবো নাকি? হ্যাঁ, এমন খাবার আবার মানুষে খায় নাকি? হ্যাঁ, মহারাজ ঢেড়া পিটিয়ে ডেকে এনে শেষে কিনা এই খাওয়ালেন। এই রে, মনে হচ্ছে বেশি লাভ করার চক্করে বটা ঘটা আমার মাথা কাটার রাস্তা করেছে। এসবের মানে কি মন্ত্রী? না মানে বটা ঘটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ওহো, আরে বিড়বিড় না করে আসল কথাটা বলে ফেলো দেখি। আসল কথাটা শোনার কি দরকার মহারাজ, সেটা নিজের চোখে দেখলেই তো হয়। গোপাল, তুমি মানে তুমি কি জানো কি হয়েছে? শরীরটা না থাকলেও মনটা যে আমার এখানেই ছিল মহারাজ। কিন্তু কি দেখাবে গোপাল? মনে হচ্ছে টেকোটা ভরা হাটে আমার হাঁড়িটা ভাঙবে। তাহলে আসুন মহারাজ, এই প্রজা কল্যাণ কেন্দ্রের পেছনেই যে যা অকাজ হবার হচ্ছে। সর্বনাশ! ভেতরে ভেতরে মানে পিছনে পিছনে এত কিছু। ঠান্ডা জলটা খেয়ে প্রাণটা যেন বাঁচলো। বাতাসা জল না, এবার যেন শরীরটা আবার চাঙ্গা লাগছে। তোমরা সত্যিই আজ আমাদের মন আনন্দে ভরিয়ে দিলে। ভগবান তোমাদের মঙ্গল করুক বাবা। আমরা আর কি করেছি? সবই তো মহারাজের ইচ্ছা। আমরা তো শুধু তার ইচ্ছে মতো কাজ করছি। চলো তাহলে মহারাজকে ধন্যবাদ জানাই। না না, আমি তো ভেবেই পাচ্ছি না কিভাবে প্রজাদের অসন্তোষ সামলাবো। আমি বলি কি মহারাজ, এরপরেও আর কিছু বলার আছে তোমার মন্ত্রী? তবে ওই যে
দলে দলে সবাই আসছে, ওরা কিছু বলবে মহারাজ। সর্বনাশ, ওরা আবার কি বলবে? মহারাজ যে আমাদের ওই ক্লান্তির কথা ভেবে জল বাতাসার ব্যবস্থা করেছেন, তাতেই আমরা খুশি। আমাদের জন্য এত আপনি ছাড়া আর কে ভাবে মহারাজ? দেখলেন তো মহারাজ, সৎভাবে প্রজাদের সেবা করলে কেমন সহজেই ওদের মন জয় করা যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাচ্চাদের রাস্তার ধারে ধারে জল আর বাতাসা বিতরণের ব্যবস্থা করতে বলেছিলাম মহারাজ। এটাই তো আদর্শ প্রজা কল্যাণ কেন্দ্র গোপাল। তাহলেই বুঝুন, এইভাবেই আপনি রাজ্যের সর্বত্র প্রজা কল্যাণ কেন্দ্র খুলতে পারেন। ও, বাঁচালে বাঁচালে তুমি গোপাল। আজ আজ তোমার জন্যই আমার মান বেঁচেছে। কিন্তু আমি তো মহারাজ মানে ও, বছরের প্রথম দিনেই তো তুমি আমার মুখে চুনকালি মাখানোর ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছিলে। তাহলে আমি যা বলেছিলাম এবার তার মানেটা বুঝতে পারলেন তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। আর এটাও বুঝেছি যে মন্ত্রীকে যথেষ্ট শাস্তি না দিলে প্রজারা আমাকে ক্ষমা করবে না। আমার আবার কি শাস্তি মহারাজ? ওই জল ঢালা দুধ, পচা ফল আর ময়দা মেশানো মিষ্টি সব তুমি আর তোমার ওই দুই চেলা চেটে পুটে খাবে। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। এমন কাজ জীবনে কোনোদিন করব না, কোনোদিন না। নাও নাও, এক্ষুনি শুরু করো। আমি আর গোপাল তোমাদের দাঁড়িয়ে থেকে খাওয়াবো। আমি সব সময়ই আপনার সঙ্গে সঙ্গেই আছি মহারাজ। খাবার যেন মাটিতে না পড়ে, সব খেতে হবে। ওরে বাবা রে, কি ফ্যাসাদে পড়লাম রে। শান্ত হন জাহাপানা, শান্ত হন। ওরে ওরে, আর কেউ জল নিয়ে আয়, জাহাপানার মাথায় ঢালতে হবে। না 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 না, জল ঢেলেও কোনো কাজ হবে না উজির। যতক্ষণ না কৃষ্ণচন্দ্রকে সায়স্তা করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। পেয়েছি জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করার উপায় খুঁজে পেয়েছি। কি উপায় পেলে শুনি উজির? বাহ উজির বাহ, এইবার আমার মাথাটা কিছুটা ঠান্ডা হয়েছে। কে আছো? এক্ষুনি কৃষ্ণনগরে দুধ পাঠাও। তারপর কি হলো মহারাজ? আর কি হবে, নবাব বাহাদুরের মুখে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছি। কিন্তু নবাব বাহাদুর যদি আবার কিছু একটা করে বসেন তখন কি করবেন শুনি? আমি আজ সকালেই মন্ত্রীকে পাঠিয়েছি নবাব বাহাদুরের দরবারে খাজনা দিয়ে আসতে। মন্ত্রী হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। কি মন্ত্রী, হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছি কি আর সাধে মহারাজ? নবাব বাহাদুর, ওই নবাব বাহাদুর। নবাব বাহাদুর আবার কি করলেন মন্ত্রী মশাই? আগে নবাব বাহাদুর খুব রেগে আছেন মহারাজ আপনার ওপরে। আপনি সঠিক সময়ে খাজনা পাঠিয়েছেন শুনে উনি এমনভাবে তেড়ে এলেন যেন কেউ ওনার শখের দাড়ি ধরে টান দিয়েছে। বাবারে, ও তবে ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনার ভয় দেখিয়ে আমাকে চমকে দেবেন। এদিকে আমি সঠিক সময়ে খাজনা পাঠিয়ে উল্টে নবাব বাহাদুরকেই চমকে দিয়েছি। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। কই দেখি দেখি দেখি, নবাব বাহাদুর আবার কি লিখে পাঠিয়েছেন? কি হলো মহারাজ? সর্বনাশ মহারাজ! জল জল, গঙ্গার জল। এই কে আছো? মহারাজের জন্য গঙ্গার জল নিয়ে এসো। আরে দূর দূর, আমার জন্য নয়, আমাদের নবাব বাহাদুরের জন্য। চিঠিতে নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন? এ তো সামান্য ব্যাপার। এটা শুনে আপনার মুখ বাংলার পাঁচের মতো কেন হয়ে গেল মহারাজ? হবেই তো, নবাবের নির্দেশ আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে। আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। হ্যাঁ,
খাঁচায় করে? হ্যাঁ হ্যাঁ, আর 5 দিনের মধ্যে গঙ্গা জল না পেলে নবাব বাহাদুর আমার গর্দান নেবে বলেছেন। ও এবার কি হবে আমার? ও ভগবান! যা আবার এদিকে গোপালেরও তো কোনো খবর নেই। গোপাল থাকলে ঠিক ভেবে চিনতে কোনো না কোনো উপায় খুঁজে বার করতো। ঠিক বলেছেন বিজ্ঞানী, গত কয়েকদিন ধরে গোপালের তো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোপালের যে কি হয়েছে ভগবানই জানেন। বাবা গো, মাগো, তুলে নাও আমাকে। এই গরম আর সহ্য হচ্ছে না। উফ। ও গোপাল দাদু, গোপাল দাদু। এর মধ্যে নাতি নাতনিরাও খেলতে চলে এসছে। ওদের সঙ্গে এই গরমে মাঠে খেলতে নামলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। গরমের চোটে বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে হবে। তার চেয়ে বরং ঘুমানোর ভান করে শুয়ে থাকি। যা, আরে গোপাল দাদু তো কোনো শব্দই করছে না রে। চল আমরা ভেতরে গিয়ে দেখি দাদু কি করছে। চল চল। গোপাল দাদু তো ঘুমোচ্ছে। চল চল, দাদুকে আর বিরক্ত করে লাভ নেই, আজ আমরা চলে যাই। যাক, ওরা চলে গেছে। আমরা যাইনি গো। কি মজা, গোপাল দাদু ধরা পড়ে গেছে। ও গোপাল দাদু, এবার চলো খেলতে যাই। দেখেছেন, যেমন দাদু তার তেমনি ধরিবাজ নাতি নাতনি। কি কঠিন ধাঁধার মধ্যে আমাকে ফেললেন নবাব বাহাদুর। জল কখনো খাঁচায় করে নিয়ে যাওয়া যায় নাকি? পরে এখন যে আমি কি করি? 5 দিনের মধ্যে নবাব বাহাদুরের হুকুম মতো খাঁচায় করে গঙ্গা জল পাঠাতে না পারলে আমার যে আবার গর্দান যাবে। কি হলো আপনার? পাগল রানী, পাগল। ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন, তাও আবার খাঁচায় করে। হ্যাঁ, সে কি? খাঁচায় করে জল নিয়ে যাওয়া যায় নাকি? নবাব বাহাদুরের হুকুম অমান্য করলে না আমার গর্দান যাবে রানী। এই রানী, এবার কি সব শেষ হয়ে যাবে রানী? না না, এই বিপদের দিনে মন শক্ত করুন, ভেঙে পড়বেন না। আচ্ছা, গোপাল জানে নবাব বাহাদুরের এই আবদারের কথা? না না, গোপাল তো গত কয়েকদিন ধরে রাজসভা কামাই করে বসে আছে, তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, গোপালের আবার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বলি কি, আপনি একবার গোপালের বাড়িতে যান, গিয়ে সবটা খুলে বলুন। এই বিপদের দিনে একমাত্র গোপালই আছে যে আমাদের সবাইকে বাঁচাতে পারে। এটা তুমি একদম ঠিক বলেছ রানী। রানী রানী, আমি চললাম গোপালের বাড়িতে। এর একটা সমাধান করি, তবেই ফিরবো আমি। চলো না গোপাল দাদু, খেলতে চলো না গো। হ্যাঁ দাদু, চলো না। আরে আরে আরে, এইভাবে আমার হাত দুটো নিয়ে টানাটানি করিস না, খুলে বেরিয়ে আসবে তো। চলো না গোপাল দাদু, কতদিন হয়ে গেল তুমি আমাদের সঙ্গে খেলা করো না। এবার বোঝো কাণ্ড। ঠিক হয়েছে। অগিন্নি, আরে এদের একটু বোঝাও না, না হলে দেখছি। না, আমিও সব পারবো না। থাকো না, আরো ঘরে শুয়ে পড়ে থাকো। গোপাল! মহারাজ, আপনি? এই রে, একদিকে নাতি নাতনিরা, অন্যদিকে মহারাজ। আজ মনে হয় এরা আমাকে ঘর থেকে বার করেই ছাড়বে। আসুন মহারাজ, ভিতরে আসুন। আমাকে বাঁচাও গোপাল, কোনো উপায় খুঁজে না পেয়ে তোমার কাছে ছুটে এলাম। যে করেই হোক আমাকে তুমি বাঁচাও গোপাল, না হলে যে আমার গর্দান যাবে। হ্যাঁ, গর্দান যাবে? কেন গর্দান যাবে কেন মহারাজ? বলছি নবাবের নির্দেশ, আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে, আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। এবার তুমি বলো গোপাল, জল কি আর
খাঁচায় করে নিয়ে যাওয়া যায়? খাঁচায় করে গঙ্গা জল নিয়ে যেতে হবে? অগিন্নি, তালপাতার পাখাটা দাও তো। নবাব বাহাদুরের আবদার শুনে আমার আরো বেশি বেশি গরম লাগছে। উফ, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কি হলো কি? আর তুমি কিছু একটা উপায় খুঁজে বার করো গোপাল। আমার শেষ ভরসা যে একমাত্র তুমি। গরমের চোটে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মহারাজ। দাঁড়ান, আগে মাথাটা একটু ঠান্ডা করতে দিন। না 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 না, এরকম বললে কি করে হবে গোপাল? হাতে সময় যে বড় কম। একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে, আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে। মহারাজ, আমার মানুষটা একদম গরম সহ্য করতে পারে না। হ্যাঁ, গত কয়েকদিন ধরে গরমের চোটে মানুষটা খুব কষ্ট পেয়েছে। খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আর পেট খালি থাকলে তো আমার আবার মাথা খুলতে চায় না। এটা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। এক কাজ করো না গোপাল, তুমি আর তোমার গিন্নি এই ঘর ছেড়ে কয়েকদিন আমার রাজবাড়িতে গিয়ে থাকবে। চলো, কথা দিচ্ছি ওখানে গেলে তোমার কোনো কষ্ট হবে না। তুমি ঠান্ডা ঘরে থাকবে, খাবে, যা ইচ্ছে তাই করবে। শুধু একটা উপায় খুঁজে বার করে দাও গোপাল। রাজবাড়িতে থাকবো? আমি রাজি মহারাজ। গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। এই ঘরে আর এক মুহূর্ত থাকলে আমি গরমে একেবারে সেদ্ধ হয়ে যাব গিন্নি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। দাদু, আর আমরা কি করব? তোরাও আমাদের সঙ্গে রাজবাড়িতে যাবি। রাজবাড়ির ঠান্ডা ঘরে বসে আমরা খেলা করব। কি মজা, কি মজা! আমরাও রাজবাড়িতে যাব, খেলা করব। এই নাও গোপাল, আজ থেকে এটাই তোমার ঘর। এখানে গরম নেই, মনের সুখে এখানে থাকো। আর একটা উপায় খুঁজে বার করো, না হলে যে কি নরম গদি! আরে, আমার তো নিজেকে কৃষ্ণনগরের মহারাজ বলে মনে হচ্ছে গিন্নি। কি গোপাল যে শুয়ে ঘুমিয়ে পড়লো। ও গোপাল, গোপাল, গোপাল! খাবার এসে গেছে গোপাল দাদা, উঠে পড়ো। বাহ বাহ বাহ! চোখ খোলার সাথে সাথেই এত সুস্বাদু খাবার। এই নাও গোপাল দাদা, এই নাও, তোমার জন্য ওই ঠান্ডা শরবত নিয়ে এসেছি। এতদিনে জান ফিরে পেলাম। এবার শরীরটা আগের থেকে অনেক সুস্থ লাগছে। এবার তাহলে আমাদের সঙ্গে খেলা করো গোপাল দাদু। খেলবো খেলবো, কিন্তু কি খেলা খেলবো বলতো? কত বড় রাজবাড়ি, এখানে ধরাধরি খেলে খুব ভালো হয় গোপাল দাদু। হ্যাঁ, তবে আজ তাই খেলবো। চল চল চল। গোপাল, আরে দেখতে দেখতে তো 4 দিন কেটে গেল। আগামীকাল নবাবের দরবারে খাঁচায় করে গঙ্গা জল পৌঁছে না দিলে যে আপনার কিচ্ছু হবে না মহারাজ। তার মানে আর কিছুই নয়। রাজবাড়ির এই ঠান্ডা ঘরে থেকে ভালো ভালো খাবার খেয়ে আমার মাথা আবার খুলে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, বাকিটা আমি সামলে নেব। আর আগামীকাল আমি আর আপনি দুজনেই যাব নবাব বাহাদুরের দরবারে খাঁচায় করে গঙ্গা জল নিয়ে। গোপাল, আমাকে ডেকে পাঠিয়েছো? এই যে বিজ্ঞানী, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো গোপাল। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ গোপাল, তবে যে দুটো জিনিস বললাম ওই দুটো জিনিস জোগাড় করে রেখো কিন্তু, নাহলে। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বিজ্ঞানী, সব জোগাড় হয়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া, এ কি করছো? দাও দাও দাও, এগুলো আমাকে দাও।
সে কি গোপাল দাদা, রান্নায় নুন দেব না? না, আজ নুন ছাড়াই রান্না হবে। এই যে ভাই, আমি কাঠের গুঁড়োগুলো নিয়ে গেলাম। কাঠের গুঁড়ো দিয়ে কি করবে গোপাল? আছে আছে, কাজ আছে। এবার আমাকে যেতে হবে বিজ্ঞানীর কাছে। তারপর আজ পঞ্চম দিন। আজ যদি কৃষ্ণচন্দ্র খাঁচায় করে গঙ্গা জল নিয়ে না আসে, তাহলে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। আসবে না জাহাপানা, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না। আগে ওটা আপনাদের ভুল ধারণা, উজির আর নবাব বাহাদুর। এ কি তোমরা সঙ্গে করে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? এনেছি। এ কি খাঁচায় করে লাল কাপড় নিয়ে এসেছো? আগে ওটা তো আবরণ, আসলটা তো ভিতরে। তাই নাকি? এটা কি? এ তো বরফ। আগে যে সে বরফ নয় নবাব বাহাদুর, গঙ্গা জল দিয়ে বানানো বরফ আমাদের বিজ্ঞানী বানিয়েছেন। হ্যাঁ নয় হ্যাঁ, আচ্ছা করে নুন আর কাঠের গুঁড়ো মাখিয়ে তবেই নিয়ে এসেছি, যাতে সহজে গলে না যায়। আপনি আমাদের মহারাজকে একটা কঠিন ধাঁধার মুখে ফেলে দিয়েছিলেন, তাই আমিও গঙ্গার জল কঠিন রূপে খাঁচায় করে নিয়ে এসেছি নবাব বাহাদুর। আশা করি এরপর আপনাদের আর কিছুই বলার নেই। যা, এইবারেও গোপালের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের গর্দানটা বেঁচে গেল। ঘাট হয়েছে কৃষ্ণচন্দ্র, আমার ঘাট হয়েছে। আয় আল্লাহ, গোপালের পেটে পেটে এত বুদ্ধি। বলেছিলাম না নবাব বাহাদুর, যতদিন আমার কাছে গোপাল আছে ততদিন আমার কোনো চিন্তা নেই। সাবাস গোপাল, সাবাস। কি বুদ্ধি দিলে! গোপাল তো এইবারও জিতে গেল। আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার। মাথা গরম করবেন না জাহাপানা, মাথা গরম করবেন না। গঙ্গা জলের তৈরি বরফটা মাথায় দিয়ে বসে থাকুন। কি বললে? কিন্তু বেশ উঁচু দরের। ঠিক বলেছেন মহারাজ, এটি অত্যন্ত উন্নত মানের গামছা, এর কাপড়ও খুব ভালো। মহারাজ সত্যি এর থেকে আর ভালো উদ্ভাবনীয় আবিষ্কার হয় না। কি সাংঘাতিক! অতি সুন্দর গামছা গিন্নি দিল গোপালকে। গোপাল বেজায় খুশি, দেখিয়ে বেড়ায় সকলকে। এত সুন্দর গামছা গোপালের প্রাপ্যই ছিল মহারাজ। গোপালের কুষ্টি ছক বলছে গোপাল আরো এমন সুন্দর সুন্দর জিনিস পাবে ওর গিন্নির থেকে। সাধু সাধু। না হে গোপাল, তুমি ভাগ্যবান, তোমার তো গামছা জুটেছে। আমার ভাগ্যে তো কতদিন কিছুই জুটেনি। সারা জীবন শুধু সংসারের জন্য করে গেলাম, পেলাম না কিছুই। গোপাল, তোমার এত সুন্দর মন, এটাই আমার না খুব ভালো লাগে। তুমি আর তোমার গিন্নি নাতি নাতনিদের নিয়ে মহা আনন্দে থাকো, আর এটাই আমি সব সময় চেয়ে এসেছি। আপনার ভালোবাসায় আমি কৃতজ্ঞ মহারাজ। এটা কি হলো? গোপালকে নিয়ে মস্করা করার জায়গায় গোপাল এত প্রশংসা পেয়ে গেল, তা আবার মহারাজের মুখ থেকে। দাঁড়াও, আমিও কাল দেখাচ্ছি কি করে দারুণ প্রশংসা আদায় করে নিতে হয়। গোপাল কাল গামছা দেখালো, আর আমি এই ভীষণ সুন্দর রূপতে মাথানো লাঠি মহারাজকে দেখিয়ে সবার প্রশংসা আদায় করে নেব। একা গোপাল খালি প্রশংসা পাবে, তা কি করে হয়? মহারাজ, আমি সব সময় দেরি করে আসি বলে মন্ত্রী মশাই আমাকে বাঁকা কথা বলে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন মহারাজ, এখন কিন্তু আমি আর দেরি করি না, বরং মন্ত্রী মশাই নিজেই দেরি করছেন। তা তো চিন্তার কারণ বটে। মন্ত্রিত্ব এরকম দেরি হবার কথা নয়। মহারাজ, মনে হয় আমাদের মন্ত্রী মশাই খাজনা আদায়ে ব্যস্ত। ওহে পণ্ডিত, বলি এক পক্ষকারে আর কতবার খাজনা আদায় হবে? না গোপাল, তুমি ঠিকই বলেছ। মন্ত্রী দেরি করা আমাকে সত্যি ভাবাচ্ছে। আমাকে মার্জনা করবেন মহারাজ, আজ আমি দেরি করেছি। অবশ্য
গোপাল যখন দেরি করে বারবার আপনার মার্জনা পেয়ে থাকে, সেখানে আমি নিশ্চিত মাত্র একদিন দেরি করবার জন্য আপনার মার্জনা আমি পাবো। আবার আমার নাম করার কি দরকার তা তো বুঝছি না। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, মার্জনা করলাম, কিন্তু তোমার দেরি করার কারণ কি? মহারাজ, আপনি এই লাঠি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ওপরের এই অংশটি দেখুন, সম্পূর্ণ রূপোতে বাঁধানো। বাহ মন্ত্রী বাহ, লাঠিটা দেখতে কিন্তু চমৎকার লাগছে। কি বলো তোমরা সবাই? এ লাঠি নয় লাঠি, এ যেন জাদু কাঠি। কিন্তু মহারাজ, লাঠির সাথে দেরির কি সম্পর্ক? হ্যাঁ তাই তো মন্ত্রী, কিন্তু লাঠির সাথে দেরির কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। হ্যাঁ মহারাজ, সম্পর্ক আছে। আমি এই লাঠি নিয়ে আজ হেঁটে হেঁটে আসছি। পথে সবাই দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো কবে কি করে আমি এই লাঠি পেয়েছি। তারা এও বলতে লাগলো যে এত সুন্দর লাঠি তারা আগে কখনো দেখেনি। সত্যি সবাই সবাই ঠিকই বলেছে, এত সুন্দর লাঠি আগে আমি দেখিনি। বুঝেছি, কাল সবাই আমার গামছার প্রশংসা করাতে মন্ত্রী তুমি হিংসায় জ্বলেছ, তাই এই লাঠি নিয়ে খেলা। দাঁড়াও, এবার শুরু হবে আমার খেলা। বলি কি ভীমরতি ধরলো? বুড়ো বয়সে হাতে গোলাপ ফুল নিয়ে চললে কোথায়? কোথায় আবার যাচ্ছি রাজসভায়, মহারাজকে এই গোলাপ ফুল উপহার দেব। মহারাজকে গোলাপ ফুল দেবে? কেন, মহারাজের বাগানে কি গোলাপ ফুল ফুটছে না? নাকি তুমি আর ভাড়ামি করতে পারছো না বলে তোমাকে মালির কাজ দিয়েছে? আহা, তা কেন হবে গো, কি যে বলো, তোর মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। কি জানি বাবু, তোমাকে আগে কখনো আবেদন করতেই পারো, এবার নবাব তোমার আবেদন রাখবে কিনা সেটা তার ব্যাপার। চললাম গিন্নি, একটু দেখে শুনে থেকো কদিন। চললে মানে কোথায় যাচ্ছ? যাই একটু হাওয়া বদল করে আসি। দেখো দেখো দেখো, এই সকাল সকাল এইরকম হিয়ালি আমার একদম ভাল লাগছে না। আরে বাবা, নবাবের কাছে যাচ্ছি। নবাবের কাছে মানে সেই মুর্শিদাবাদ? নবাবকে একটি প্রাসাদ আমার জন্য বানিয়ে দিতে বলি। বলি তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেল গো? এবার এবার নবাব যখন ক্যাক করে ধরবে না, তখন বুঝবে কে যে কাকে ধরবে সেটা ঠিক সময়ে জানতে পারবে। গোপাল, কি ব্যাপার? এরকম আচমকা তোমার আগমন তো আগে ঘটেনি। তোমার রাজার শরীর ভালো আছে তো? কি বলো উজির? আগে হ্যাঁ জাহাপানা, গোপাল নিশ্চয়ই কোনো আবেদন নিয়ে এসেছে। আবেদন কিরকম শুনি গোপাল, বলো দেখি। হ্যাঁ নবাব বাহাদুর, আমার আবেদন হলো আপনি আমাকে একটা প্রাসাদ বানিয়ে দেবেন, আমি সেখানে থাকবো। গোপালের ইচ্ছে হয়েছে প্রাসাদে থাকবে, বাহ, শক্ত মন্দ নয়। তা কৃষ্ণচন্দ্র তোমাকে অনুমতি দিয়েছে গোপাল? হ্যাঁ হুজুর, আমি মহারাজের অনুমতি নিয়েই এসেছি। বেশ বেশ বেশ, আমি তোমাকে প্রাসাদ বানিয়ে দেবো, কিন্তু একটা শর্তে। শর্ত? হ্যাঁ শর্ত। সেই প্রাসাদ বানানোর খরচা তোমাকে কিন্তু সুদে আসলে দিতে হবে। একেবারে দিতে পারবে না জানি, তাই প্রতি মাসে মাসে দিতে হবে। বলো রাজি? রাজি হুজুর, রাজি রাজি। তবে প্রতি মাসে ঠিক কত মূল্য দিতে হবে সেটা বললে খুব ভালো হয়। খাজাঞ্চি, মূল্যের পরিমাণ কত হতে পারে? আগে মানে হুজুর, গোপাল যদি প্রতি মাসে মাসে দেয় তাহলে এক মাসের মূল্য হবে 300 মোহর। হ্যাঁ। কি গোপাল, পারবে? নবাব বাহাদুর, প্রাসাদ বানানো শেষ হবার ঠিক 6 মাস পর থেকে আমি দিতে পারবো। আগে কিছু টাকা পয়সা জমিয়ে নিই, প্রতিদিন 10 মোহর করে মাসে 300 মোহর দিতে পারবো। 6 মাস? কিন্তু এই 6 মাস কি হবে? চিন্তা করবেন না নবাব সাহেব, এই 6 মাস আমি আপনার হয়েই কাজ করব, অন্য কোথাও যাব না। বাবা বাবা, এই তো সুযোগ, এই হাতছাড়া করা যাবে না। গোপালের বুদ্ধি এবার থেকে আমার হয়েই কাজ করবে। বেশ,
তোমার প্রস্তাবে আমি খুশি। তুমি আমার হয়ে কাজ করবে। হ্যাঁ মন্ত্রী, এবার তুমি জব্দ হবে। মহারাজ, অনেক দিন হয়ে গেল গোপাল রাজসভায় আসেনি। এরকম তো দিনের পর দিন চলতে পারে না। আজ সকালেই আমার কাছে গোপালের একটি পত্র এসেছে, আর তাতে গোপাল জানিয়েছে তার প্রাসাদ নবাব বানিয়ে দিয়েছে। সে এখন সেই প্রাসাদেই থাকছে। হ্যাঁ, কিন্তু এ কি করে সম্ভব হলো মহারাজ? একজন লোক রাজসভার কোনো কাজ না করে প্রাসাদে বসে আছে। নবাব গোপালের কথায় যদি খুশি হয়ে প্রাসাদ বানিয়ে দেয়, আমার তো কিছু বলার নেই। গোপাল রাজপ্রাসাদে, নবাব পড়ে ফেসাদে। গোপাল একটা আস্ত প্রাসাদ পেয়ে গেল না, আমাকে গিয়ে দেখতে হচ্ছে। আমিও নবাবের কাছে প্রাসাদ বানিয়ে দেবার আবেদন করব। একা গোপাল আস্ত প্রাসাদে থাকবে, এটা কিছুতেই মানা যাচ্ছে না। চমৎকার, আরাম করে বসে আছো। কি মনে হচ্ছে নিজেকে মহারাজ? মন্ত্রী মশাই যে, না আমি মহারাজ হতে যাব কেন? আমি তো গোপাল, গোপাল ভাঁড়। রাজসভায় না এসে এখানে প্রাসাদে বসবাস করা হচ্ছে। তা কিভাবে এলো এই প্রাসাদ শুনি? কিভাবে এলো সে তো অনেক কথা, তবে এটুকুই বলতে পারি সবই নবাবের করুণা। আমি এখন নবাবের সভা অলঙ্কৃত করছি। ঠিক আছে, তাহলে আমি চললাম নবাবের কাছে। কি খবর মন্ত্রী? তুমি কৃষ্ণচন্দ্রের রাজসভাতে না থেকে এখানে হাজির হলে কেন? তোমাকে তো আমি ডেকে পাঠাইনি। নবাব সাহেব, আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। সবাই তাই আসে। শুনি শুনি তোমার কি আর্জি? আপনি গোপালকে যেমন প্রাসাদ বানিয়ে দিয়েছেন, সেই রকম আমাকেও বানিয়ে দিতে হবে। গোপাল যেমন আপনার সভা অলংকার করছে, আমিও সেই রকম আপনার সভা অলংকার করব। তোমার স্পর্ধা তো কম নয়। দূর হয়ে যাও এক্ষুনি চোখের সামনে থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। আগে হুজুর, যাও। কি মন্ত্রী মশাই, নবাব আপনাকে প্রাসাদ দিল না? নিজে এখন প্রাসাদ পেয়ে অনেক বড় বীর হনুমান হয়ে গেছো। তবে শুনে রেখো, আমি কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রী, আর তুমি একটা ভাঁড়। আমার আপনার মতো অত হিংসা অহংকার নেই মন্ত্রী মশাই। আমি এক কথায় এই প্রাসাদ মুক্ত হস্তে দান করে দিতে পারি। বাবা, তাই নাকি? তা এতই যখন দরদ, তাহলে আমাকে দাও না দেখি, তুমি কত বড় দাতা। বাহ, এই তো সুযোগ। দাঁড়ান মন্ত্রী মশাই, আমি নিচে আসছি। আজ থেকে এই বাড়ি আপনার, আর বাড়ির সমস্ত দায় দায়িত্ব, দেনা পাওনা, খরচাপাতি সবকিছুর ভারও আপনাকেই নিতে হবে। এটা এই কাগজে স্বাক্ষর করে দিতে হবে রাজসভার সকলের সামনে। ঠিক আছে, তাই হবে। একটা আস্ত প্রাসাদ বিনামূল্যে পেলে তার দায়ভার তো একটু নিতেই হবে। শুধু একটু আধটু না মন্ত্রী মশাই, পুরোটাই। আচ্ছা ঠিক আছে, নেব, সব দায়িত্ব নেব। তাহলে মহারাজ, আজ থেকে গোপালের প্রাসাদ আমার হয়ে গেল। হ্যাঁ, সে তো হলোই। তার সাথে ওই প্রাসাদের সব দায়ভার, খরচপাতি সবই আপনার। এই প্রাসাদ এখন আমার। কি আনন্দ, কি আনন্দ! গোপালের থেকে এই প্রাসাদ হাতে নিয়ে আনন্দটা আরো বেশি হচ্ছে। আমি আর ভাবতে পারছি না। কে তোমরা? হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালে কেন? আপনি কি এই গোপাল ভাঁড়ের থেকে এই প্রাসাদটা কিনে নিয়েছেন? গোপাল আমাকে এই প্রাসাদ দান করে দিয়েছে। আমি এখন এই প্রাসাদের সর্বেসর্বা, বুঝলে? তাহলে তোমাকেই টাকা দিতে হবে। মানে কিসের টাকা? এই যে শুনুন, পুরো 1 মাস কেটে গেছে,
প্রতিদিন 10 মোহর মানে 1 মাসে 300 মোহর তোমাকে এক্ষুনি দিতে হবে, বুঝেছো? এক্ষুনি দিতে হবে। আজ মাসের শেষ দিন, এক্ষুনি 300 মোহর চাই। কই গোপাল তো এসব কিছু বলেনি। আপনি চুক্তিপত্র স্বাক্ষর করেছেন, এই বাড়ির সমস্ত দায়ভার পাওনার দায়িত্ব আপনার, তাই টাকা আপনাকে দিতেই হবে, দিতেই হবে। আমি কোথা থেকে দেব? আমার মাইনেই তো 100 মোহর, আমি এসব দিতে পারবো না। পারবি না বলছি, একে কি করা যায় বলতো? কি আবার? কি আবার? নবাবের কাছে নিয়ে যেতে হবে, সেখানে বিচার হবে, পাওনা না মেটালে ওই কারাদণ্ড হবে। ওরে বাবা গো, ও বাবা গো, আমার সর্বনাশ, আমার সর্বনাশ কি হলো গো? আমি গোপালের প্রাসাদ নিয়ে কি ঠাসাদে বললাম গো, আমি গোপালের প্রাসাদ নিয়ে কি বললাম গো। এখন স্বয়ং পরমেশ্বর জগন্নাথ দেব আর আমি ওনার সেবাই, তাই যা দেখার আমি দেখব। তোমাদের মালিক জগন্নাথ দেবের নামে সব জমি লিখে দিয়েছেন, তাই চটপট জমি থেকে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। না না না, এ কি করে হয়? চাষ না করলে আমরা খাবো কি? তোমরা তোমাদের মালিকের ভাগ চাষি, আর এখন জমির মালিক পাল্টে গেছে, তাই তোমাদের আর দরকার নেই। যা বাটা ঘটা বেটাদের জমি থেকে তুলে দে, আর কথা না শুনলে লাঠি মেরে জমি থেকে ভাগিয়ে দে। ওরে বাবা, পালাও পালাও পালাও। বিপদে পড়লাম রে বাবা। যা লোকের তাই জগন্নাথের, আর যা জগন্নাথের তাই আমার। মন্ত্রী মশাই, আপনার কি বুদ্ধি! একটু একটু চরণ ধুলি দিন। ওরে, ভেজা জমিতে দাঁড়িয়ে থেকে পায়ে কাদা লেগেছে, একটু শুকিয়ে যাক, ঠিক ধুলো করে দিয়ে দেব। হ্যাঁ, চল এবার ভোলার দোকান আর পুঁটির বাবার জমি কবজা করতে হবে। ও গোপাল দাদা, গোপাল দাদা, বাড়িতে আছো? আমাদের সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। বলি, এই ভর দুপুরে কি সর্বনাশ হয়েছে গো পুঁটির বাবা? শুধু আমার নয়, আমার মতন অনেক চাষি মুদি অনেকেরই সর্বনাশ হয়ে গেছে গো। গোপাল, ওই মন্ত্রী মশাই জগন্নাথ দেবের সেবার নাম করে আমাদের সর্বস্ব নিয়ে গেছে, শুধু ওই থাকার জায়গাটুকুই পড়ে আছে। হ্যাঁ, সে কি? কিভাবে? আর বলো না গোপাল দাদা, কালকে বিকেলে কি কাণ্ড! তোমরা এতটাই বোকা, মন্ত্রী চাইলো আর দিয়ে দিলে? দূর, আমরা কিভাবে বুঝবো? মন্ত্রী মশাই তো আর নিজের জন্য চাইনি, চেয়েছে ওই জগন্নাথ দেবের সেবার জন্য। আর এখন নিজেই আমার দোকান, ওই পুটির বাবার জমি, আরো অনেকের জমি ওই লাঠিয়ালদের দিয়ে দখল করে রেখেছে। ঠিক আছে, ঠিক আছে, কালকে সকালে রাজসভায় তোমরা এসো, আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা গোপাল দাদা, তোমার এইটুকু আশ্বাসই যথেষ্ট। আমরা কালকে তাহলে রাজসভাতেই আসবো। আপনি বলুন মহারাজ, এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। তোমরা তো দেখছি হদ্দবোকা। মন্ত্রী যে সব সময় ষড়যন্ত্র করতে থাকে সেটাও বোঝো না। আমরা তো খেটে খাই মহারাজ, অত কথার মারপ্যাঁচ বুঝি না। উনি বললেন যাই আমাদের তাই জগন্নাথের, আর যাই জগন্নাথের তাই আমাদের, তাই তাই জগন্নাথের নামে বিশ্বাস করে দিয়ে দিলাম। হ্যাঁ মহারাজ, আমাকে ভয় দেখালো, যদি রথযাত্রার আগে দোকানটা ভগবানকে দিই তাহলে ঘোর অমঙ্গল হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রী তো এখনো আসেনি। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে এক্ষুনি ধরে বেঁধে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। ধরে বেঁধে আনতে হবে না মহারাজ, আমি নিজেই পায়ে হেঁটে চলে এসেছি। এ কি শুনছি মন্ত্রী, তুমি জগন্নাথ দেবের নাম করে লোকজনদের কাছ থেকে জায়গা জমি হাতিয়েছো? এ মা, ছি 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 ছি, এ কি বলছেন মহারাজ? আমি তো জগন্নাথের সেবার জন্য নিয়ে এসেছি, যা মানুষের তাই জগন্নাথের, আর ওনারা স্বেচ্ছায় দান করেছেন। কিন্তু এটা তো কথা ছিল না যে আমরা ওই জমিতে চাষ করতে পারবো না। এটাও কথা ছিল না যে আমি দোকানে বসতে পারবো না। কে বলেছে মহারাজ? আমি চুক্তিপত্র সঙ্গে করেই নিয়ে এসেছি, ওখানে ছোট ছোট করে সব লেখা আছে। ওনারা পড়ে দেখেননি, সেটা ওনাদের ভুল। জয় জগন্নাথ, হে ঈশ্বর তুমি দেখো। মন্ত্রী মশাইয়ের গাঁটে গাঁটে কি বুদ্ধি!
মহারাজ আপনি মন্ত্রীকে আচ্ছাসে ধোলাই দিন, সব জমি ওদের ফেরত দিয়ে দেবে। হ্যাঁ বললেই হলো। ফেরত নিতে হলে জগন্নাথ দেবের কাছ থেকে নিতে হবে। আমি তো ওনার সেবক মাত্র। হ্যাঁ সেটাই তো মুশকিল। মন্ত্রী তো আর নিজের নামে চাইনি যে চাপ দিয়ে ফেরত নেব, কিন্তু ভগবানের কাছ থেকে কিভাবে ফেরত চাইবো? আমি আসি মহারাজ, সামনে রথ, আমার অনেক কাজ আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এ তো বড় মুশকিলে পড়া গেল, কি করা যায় বলো তো? আমরা ভাগ চাষি মহারাজ, চাষ না করলে আমরা খাবো কি মহারাজ? তোমরা কেউ কিছু বুদ্ধি দাও না, মানে কিভাবে মন্ত্রীকে জব্দ করা যায়? না মহারাজ, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। গোপাল, আরে ও গোপাল, তুমি অন্তত কিছু বলো। মহারাজ, আমার মতে আমাদেরকেও সেই উপায়ে মন্ত্রীকে জব্দ করতে হবে যেভাবে মন্ত্রী সবাইকে ভোগাচ্ছে। সেটা কিভাবে? ওই যে, যাই মানুষের তাই জগন্নাথের, যাই জগন্নাথের তাই মানুষের। আহা, কি বোঝাতে চাইছো খুলে বলো তো। মহারাজ, মন্ত্রী মশাই যে বাড়িতে থাকেন ওটা তো আপনিই দান করেছিলেন রাজ্যের মন্ত্রীর প্রাপ্ত সম্পত্তি হিসেবে। আজ থেকে ওই বাড়িটা আপনি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিন, আর ওই বাড়ি ভেঙে একটা মন্দির বানানোর পরিকল্পনা করুন। তাহলেই দেখবেন মন্ত্রী মশাই সোজা রাস্তায় চলে আসবেন। সাবাস গোপাল, সাবাস। এই জন্যেই তুমি আমার রাজসভার রত্ন। আমি আজই সব ব্যবস্থা করছি। মন্ত্রীর বাড়ি ভেঙেই তৈরি হবে কৃষ্ণনগরের জগন্নাথ দেবের মন্দির। গিন্নি, তাহলে আর আমাদের কোনো সমস্যাই থাকলো না। জগন্নাথ দেবের নামে যা জমি হাতিয়েছি তাতে চাষ করলে আমাদের হেসে খেলে সংসার চলে যাবে। রথের মেলার দিন আমার কিন্তু নতুন শাড়ি চাই, মনে আছে তো? মনে আছে গিন্নি, সব মনে আছে। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। আজ থেকে আমাদের রাজ্যের মন্ত্রীমশাইয়ের বাড়ি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হলো। এখানে মন্ত্রীমশাইয়ের বাড়ি ভেঙে জগন্নাথ দেবের মন্দির তৈরি হবে। শোনো শোনো শোনো। কি আমি কি শুনলাম? আমাদের বাড়ি ভেঙে মন্দির হবে? তাহলে আমরা যাব কোথায়? কেন রাস্তায় রাস্তায় ঘুরবেন, গাছতলায় বসবেন, আকাশের মতো অত বড় ছাদ পাবেন, এই বাড়ি আর কি হবে? চটপট বাড়ি থেকে বেরিয়ে পড়ো, এই বাড়ি ভেঙে মন্দির হবে। তোমাকে তো এটা আমি মন্ত্রীর প্রাপ্য হিসেবে দান করেছিলাম, আজ থেকে তোমার মন্ত্রী পদ কেড়ে নিলাম, আর বাড়িটাও জগন্নাথ দেবের নামে লিখে দিলাম। যাই মন্ত্রীর তাই জগন্নাথের, যাই জগন্নাথের তাই মন্ত্রীর। আর হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই তো ওই চাষিদের জমি ভোলার দোকান জগন্নাথ দেবের নাম করে নিয়েছেন। তাহলে ওই জমি তো জগন্নাথ দেব নিজে পাহারা দেবেন। মন্ত্রী মশাইয়ের লাঠিয়ালদের সরে যেতে বলুন। হ্যাঁ মন্ত্রী, এটা আমি ভেবে দেখিনি। তোমার তো কিছু নয়, যার নামে জমি নিয়েছো তাকেই নিজে এসে জমি পাহারা দিতে বলো। তোমাকে যেন তার ত্রিসীমানায় না দেখি, নইলে আজ বাড়ি ছাড়া করেছি, কালকে রাজ্য ছাড়া করব। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন। এই সব দানপত্র আপনি নিয়ে যান, আমার বাড়ি আমাকে ফেরত দিয়ে দিন। যাই জগন্নাথের তাই মানুষের, চলুন মহারাজ। ক্ষমা ক্ষমা আমি তোমায় করব না মন্ত্রী, তুমি তোমার দোষের শাস্তি ভোগ করো। প্রহরী, বাড়িতে যা জিনিসপত্র আছে সব সব বাইরে বের করে দাও। হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো গো! বলো জয় জগন্নাথ দেব কি, জয় জয় বলভদ্র দেব কি,
জয় জয় সুভদ্রা মাইকি জয় আসছে বছর আবার হবে রথযাত্রা আবার হবে সব তোমার জন্য হয়েছে, সব তোমার উল্টো পাল্টা বুদ্ধির জন্য আজ আমরা পথে বসে গেছি। একটা বাড়ি ছিল, সেটাও আর নেই। কি ব্যাপার প্রাক্তন মন্ত্রী, এখানে গাছতলায় বসে আছো? মহারাজ আমার ভুল হয়ে গেছে, এই আপনার হাতে পায়ে ধরছি মহারাজ, আপনি আমায় দয়া করুন মহারাজ, আমার বাড়ি ফিরিয়ে দিন মহারাজ, আমি এরকম ভুল আর কোনো দিন করবো না মহারাজ, কোনো দিন করবো না। না 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 না, আমার হাতে পায়ে না ধরে জগন্নাথের কাছে ক্ষমা চাও আর বলো এই ভুল আর কোনোদিনও হবে না। হে ঠাকুর, জগন্নাথ ঠাকুর, আমায় ক্ষমা করে দাও ঠাকুর, আর এ ভুল কোনো দিন করবো না, তোমার নাম করে লোক ঠকাবো না, লোক আমি ঠকাবো না। ঠিক আছে ঠিক আছে, দেখো জগন্নাথ দেবের কাছে যখন চেয়েছো তখন তিনি নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করে দেবেন। বলো জয় জগন্নাথ কি জয়। গিন্নি ভাত দাও। ঘরে ঢাকা চাপা দিয়ে এসেছি, খেতে শুরু করো, আমি আসছি। ঠিক আছে। কি বাসনপত্র তো সব ফাঁকা, ভাত কই? গিন্নি কি হলো আবার? এক্ষুনি এ ঘরে এসো। হামুকা চেঁচাচ্ছ কেন? না চেঁচাবে না, বললে ঘরে ঢাকা চাপা দিয়ে ভাত রেখে এসেছি, কিন্তু কোথায় ভাত? থালা বাটি সব তো ফাঁকা। বলি আমার সঙ্গে মশকরা হচ্ছে? মা, এ কি কথা? আমি তো নিজে হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম। নিজের হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম, তা রেখে গেলে সেগুলো গেল কোথায়? হাওয়ায় উড়ে গেল? আমি কি করে জানবো? আরে আশ্চর্যের কথা, তুমি জানবে না তো কে জানবে? ভূতে? ও ঘরে কর্তাগিন্নির মধ্যে নারদ নারদ ঝগড়া লেগে গেছে। আমি বাবা এই ফাঁকে রান্নাঘরে ঢুকে দেখি আর কিছু সটকানো যায় কিনা। বাবা, গাছ পাকা আম। এই দুটো ব্রহ্মদৈত্যী বাবার জন্যে। বলো 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 বলো, মাছ কোথায় গেল? আসলে তোমার চাতুরি আমি বুঝতে পেরেছি, বুঝলে? রান্নায় শেষ করে উঠতে পারোনি তুমি, অকর্মার ঢেঁকি একটা। আমি অকর্মার ঢেঁকি? তাহলে যাও না, যাও কর্মের একটা ঢেঁকিকে ঘরে নিয়ে এসো। যাও। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আনবো বই কি। উত্তরি এই শোনো, এভাবে না খেয়ে চলে যেতে নেই, আমার ভাগেরটা এনে দিচ্ছি। শোনো, খেয়ে যাও বলছি, খেয়ে যাও। খুব হয়েছে, তার আর দরকার নেই। কিরে ছাউদ, কিছু আনতে পেরেছিস? পেরেছি মানে? মাথার উপরে আপনার ওই তেলচিটে পৈতের আশীর্বাদ আছে না, এ দুটো আপনার বাবা। বাবা বাবা বাবা, এ তো একেবারে গাছ পাকা। দে 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 দে। আহা, কতদিন পর যেমন রসালো মিষ্টি ফল খাবো। দে 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 বাবা, দে। আরে এক পুটলি ভাত আমাদের সকলের জন্য, এই সাথে মাছও আছে। নে নে, ধর 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 তোরা সব। তা বাবা ছায়াউত,
এগুলো আনলি কোথা থেকে বাবা? ওই যে কথায় আছে না, মারি তো গন্ডার, লুঠি তো ভান্ডার। হ্যাঁ, তা নিয়ে এলাম খোদ ভান্ডারির ঘর থেকে, শ্রীযুক্ত গোপালচন্দ্র ভান্ডারী ওরফে গোপাল ভাঁড়। দেখি আর কিছু পাওয়া যায় কিনা। দে ওই পুটুলির কাপড়টা দে, কিছু পেলে ছাদা বেঁধে নিয়ে আসতে হবে তো। কি হলো মহারাজ? তখন থেকে তো তরমুজের ফালি হাতে করে বসেই আছেন। আপনি খাওয়া শুরু না করলে তো আমরা কেউ তরমুজে মুখ দিতে পারছি না। এ বাবা, আমি খাইনি বলে তোমরাও সব না খেয়ে হাতে ধরে বসে আছো। কি করিব রাজন, আপনি শুরু না করিলে তো জমে না ভোজন। আসলে আমি ওই গোপালের জন্য একটু অপেক্ষা করছিলাম। আহা, বেচারা তরমুজ খেতে বড্ড ভালোবাসে। শুধু তো ভালোবাসলি হয় না মহারাজ, খাওয়ার কপাল করতে হয়, মানে সময়ে আসতে হয়। সময়ে আসতে হয়, দেরি করেও আসবো, আবার এসেই লাল তরমুজে কামড় বসাবো। দুটো তো আর একসঙ্গে হতে পারে না। কথাটা ঠিকই বলেছ। তাহলে শুরু করো তরমুজ ভক্ষণ। এই কে কে তরমুজ কাটলি? কে? গোপাল? গোপাল আবার কোথা থেকে আসবে? গোপাল না হলে তরমুজ কাটলো কে? দেখো, রসিকতা করে তোমার চোখকে ফাঁকি দিয়ে কেউ কেড়ে নিয়েছে। আমার হাত থেকে তরমুজ কাটবে? কার এত সাহস? এই কে কেড়েছো? দিয়ে দাও। কে 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 গালে থাপড় মারলো? শান্ত হও, আরে শান্ত হও, শান্ত হও। তোর নিকুচি করেছে তরমুজে। কি ব্যাপার, সকলে এমন করে দৌড়চ্ছেন কেন? গোপাল, রাজসভায় ভূত বেরিয়েছে। রাজসভায় ভূত? হাত থেকে তরমুজ কেড়ে নিয়ে এমন জোরে আক্কেল দাঁতের ওপর চড় মেরেছে যে আক্কেল আমার গুরুম হয়ে গেছে। দিনে দুপুরে ভূত? চলুন তো দেখি। একেবারে যেও না গোপাল। খেলে ওই ভূতের হাতে চড় মুন্ডু থেকে ফট করে আলাদা হবে ধর। পালাও গোপাল পালাও, শাস্ত্রে আছে যে পলায়তি সে জীবতি। আরে আরে খামোকা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই ভূতটা যদি ধাওয়া করে এখানে এসে পড়ে। রাজসভায় ভূত, তাও আবার দিনের বেলায়? তাহলে কি এই ভূতটাই আমার বাড়ি এসে ভাত নিয়ে পালিয়েছে? কি জানি বাবা। যেমন মিষ্টি তেমন রসালো। সাবাস সাবাস ছায়াভূত, সাবাস। তুই আমার যোগ্য উত্তরসূরি হবি দেখছি। সবই আপনার এই তেলচিটে পৈতার আশীর্বাদ প্রভু। যাই আর একবার ঘুরে আসি। আবার কোথায় যাবি? দেখি আর কিছু সটকে আনা যায় কিনা। ওরে সব ভূত প্রেমীর বাচ্চারা, দেখ দেখ দেখে শেখ উত্তম কাকে বলে। তোকে যত দেখছি আমি তোকে জল ধরে রাখতে পারছি না বাবা ছায়াভূত। তোকে আশীর্বাদ করি। যা যা বাবা যা। কিছু মনে কর না গিন্নি, সকালের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। থাক থাক, আর কাটা ঘায়ে মলম দিতে হবে না। সংসারের জন্য এত করে মরি, কিন্তু কোনোদিন একটু নাম পেলাম না। উল্টে শুধু বকা ঝকা আর দাঁত খিচুনি। যাও। আহা, বলছি তো ভুল হয়ে গেছে। আসলে জানো গিন্নি, মনে হচ্ছে অন্য কেউ এসে পাতের ভাত নিয়ে পালিয়ে গেছে, আর মাঝখান থেকে বকুনি খেয়ে মরলে তুমি। অন্য কেউ মানে? তাহলে কি চোর এসেছিল? হ্যাঁ, চোরও হতে পারে, আবার এই দেখো হিয়ালি করো না তো। আবারটা কি? হ্যাঁ, সেটাই তো লাখ টাকার প্রশ্ন গিন্নি। যাকে যাক, হাড়িতে যা ভাত আছে দুজনে ভাগ করে খাবো। কিন্তু রাজসভা? সে এক কাণ্ড, ভূতের ভয়ে রাজসভা ভণ্ডুল হয়ে গেছে। রাজসভায় যা হলো আজ। রানী, আরে ভাত দাও। এই তো এসে গেছি। আরে ঘরের মধ্যে কিসের ছায়া?
কি হলো কি হলো? রানী রানী ও রানী, চোখ খোলো রানী, রানী। কত খাবার, সকলে মিলে জমিয়ে খাওয়া যাবে। বলবো কি, কাল খাবার সময় প্রথমে ঘরে একটা ছায়া এসে পড়লো, আর তারপরই পাত থেকে মাছের মাথা বাতাসে ভাসতে শুরু করে দিল। আর রানী সেটা ধরতে যেতেই ছি 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 ছি, শেষে রাজার ঘরেই কিনা। তাহলে ওই ভূতই কাল আমার হাত থেকে তরমুজ কেড়ে গালে চড় মেরে পালিয়ে গিয়েছিল? আমার খুব ভয় করছে মহারাজ। কিন্তু ভয় পেলে তো চলবে না। ও গোপাল, গোপাল, কিছু একটা করো। মহারাজ, মহারাজ, একটা ছায়া মূর্তি এসে আমার দোকান থেকে সব মিষ্টি নিয়ে পালিয়ে গেছে। ওই ভূতকে তাড়াতে কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। এখন ভূত লগ্ন চলছে, তাই রাজসভাতেও ভূত, আবার ভোলার দোকানেও ভূত। কি গোপাল, কিছু বলো না। আরে এই সমস্যার সময় তুমি তো আমার একমাত্র ভরসা। ঠিক আছে, শোনো ভোলা, চট করে এক হাঁড়ি দই নিয়ে রাজসভায় চলে এসো। তারপর দেখি ওই ছায়া ভূতের বাচ্চাকে জব্দ করতে পারি কিনা। হে নিন, গরমের দিনে সকলে দইয়ের খোলে চুমুক মারুন, শরীর যাবে জুড়িয়ে। ভূত, ভূত, আমার ভূত। গোপাল, কি হলো গোপাল? এ তো শিব গর্তে বাঁদর হয়ে গেল। এখনো হয়নি মহারাজ, তবে এবার হবে। ওই ঘোলে আমি আচ্ছা করে জোলাপ মিশিয়ে দিয়েছি। দেখুন না এবার ওই ঘোল খেয়ে ভূত বাবাজিদের পেটের কি অবস্থা হয়। আর পারছি না, শুধু যাচ্ছি আর আসছি। বাবা গো বাবা, এই নিয়ে আমার 32 বার হলো, শুধু জলের মতো নিয়ে। ওই মেয়েটা পেট মোটা গোপালের জন্যই তো এত কাণ্ড। ওর হাত থেকে কিনে এনেছিলাম দইয়ের ঘোল, এখন মনে হচ্ছে ওই ঘোলে করা জোলাপ মেশানো ছিল। গোপাল বেটা সে আনার ধারি একটা। আর শোন ছায়াবুত, আজ রাতেই ওর বাড়ি যাবি, হ্যাঁ? আর এমন কিছু করে আসবি যাতে কেঁদে কুল না পায় ওই হতচ্ছাড়া। কি গো, এত তো আয়োজন করছো, শেষমেশ কাজ হবে তো? হবে তো নিশ্চয়ই। কিরে ছায়াভূত, মাছের গন্ধে গন্ধে চলে এলি? মাছও খাবো, আবার তোকে আচ্ছা সে ধোলাইও দেবো। বেটা দইয়ের ঘোলে জোলাপ মিশিয়ে আমাদের ছোটানো, হ্যাঁ? তাই নাকি? কিরে বেটা ছায়াভূত, কি দেখছিস? তোর মতো 4-4টে ছায়াভূত আমার পোষা। আজ সব কটা মিলে যদি তোকে এই লাঠি দিয়ে পিটতে শুরু করে, তাহলে হাড় মাস নিয়ে ফিরতে পারবি তো? এতগুলো ছায়াভূত? আরে বেটা, এতগুলো? ভালো চাস তো নাকে খত দিয়ে এক্ষুনি এখান থেকে পালা, না হলে পালাচ্ছি।